আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাদির প্রসঙ্গে কথা বলবো। এটা আসলে আমাদের জন্য লজ্জার যে হাদির বিচারটা আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না। তো আজকের ভিডিওতে আমি বলবো সরকার কিভাবে হাদির বিচার না করে এড়িয়ে যাবে এবং সরকারের প্ল্যানটা কি এবং কেন সরকার এড়িয়ে যেতে পারবে এবং আমাদের কী করণীয় সব কিছু নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো সরকার যেটা চাচ্ছে এই মুহূর্তে যে কোনো মতে একটা মাস পার করে দিয়ে ফেব্রুয়ারি মাস আসলে নির্বাচনের দোহাই দিয়ে আন্দোলনকে আপাতত স্থগিত ঘোষণা করা। এখন সরকার এটা পারছে কেন? দেখেন, এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মাধ্যমে কিন্তু সরকারের কোনো অসুবিধা হচ্ছে না। সরকারের উপরে কেউ হামলা করতেছে না, বা হচ্ছে যে সরকার এখানে খুব সেফ একটা সুশীল নীতি গ্রহণ করছে। সরকারে যিনি আছেন ইউনূস সাহেব, ওনার নীতি হইল যে পুলিশকে বলে দিছে তোমাদের কোনো হামলা করার দরকার নাই, তোমরা জাস্ট ওদেরকে অবজার্ভ করো। দেখবা যে ওরা এখন যে শীত পড়ছে, এই শীতও আবার সরকারের হেল্প করতেছে। তো শীতের মধ্যে সারা রাত বসে থাকা, এটা মানুষ বেশি দিন করবে না। তো সরকার এই বিষয়টা বুঝতে পারছে। সো সরকার বুঝতেছে যে ওরা যদি আর 2-4টা দিন থাকে আবার চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে। আমরা ওদেরকে লাঠি চার্জও করলাম না, ওদের বিরুদ্ধে আমরা আসলে আমাদের এমনিই আমরা খুব সহজে ওদের বিরুদ্ধে লড়তে পারবো। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সরকারের কোনো অসুবিধা হচ্ছে না। সরকারের এই আন্দোলনের কারণে সরকার অচল হয়ে যাবে এরকম কোনো পরিস্থিতি তৈরি হইতেছে না। অনেকে বলতেছে যে রেমিটেন্স শাটডাউন করা। দেখেন, আমি একজন প্রবাসী, ধরেন আমি প্রতি মাসের 15 তারিখে দেশে টাকা পাঠাই। এখন আমার যদি টাকা না পাঠাই, আমি আমার মায়ের আবার দেখা যাচ্ছে কারো কাছ থেকে টাকা হাওলাত করতে হবে। আমি কথার কথা উদাহরণ দিতেছি। সব প্রবাসীর যে বাড়িতে 2-4-5 লাখ টাকা সবসময় জমা থাকে, বিষয়টা কিন্তু তা না। অনেকে আছেন যে প্রতি মাসেই তার বাড়ির খরচটা এখান থেকে পাঠান। সো তাদের যদি খরচ পাঠাইতে হয়, তারা কিন্তু পাঠাবেন। তাদের কাছে কিন্তু হাদির বিচারের চেয়ে নিজের পরিবারের গুরুত্ব বেশি। এবং হাসিনার আমলেও রেমিটেন্স কমছে, কিন্তু একেবারে যে বন্ধ হয়ে গেছে বিষয়টা কিন্তু তা না। তাছাড়া হাসিনা চলে যাওয়ার পরে বিগত 1.5 বছর তো মানুষ টাকা পাঠাইছে। সো ওইখান থেকে সরকারের 2-1 মাস সার্ভাইভ করার মতো ক্যাপাসিটি কিন্তু আছে। তো এইটাতেও সরকারকে 100% আপনি ডাউন করতে পারবেন না। আরেকটা বিষয় হলো, সরকারের সাথে মোটামুটি বিএনপি তারেক রহমান আসার আগেই, যখন ইউনূস সাহেব লন্ডনে গেছিলেন, তখন কিন্তু একটা সমঝোতা হয়ে গেছে যে সরকার ক্ষমতায় আসবে, মানে তারেক রহমান ক্ষমতায় আসবে। তারেক রহমানের প্রতি সরকারের যে আগ্রহ, সরকার যে তাকে পুলিশ পাহারা দিতেছে, বিভিন্ন প্রোটোকল দিতেছে, এটা থেকে বোঝা যায় যে সরকার তার প্রতি একটু বেশি মানে এটা এক হিসাবে, মানে এটাকে ইলিগালও বলা যাবে না, কারণ তারেক রহমান একটা বড় দলের, বাংলাদেশের প্রধান দলের বর্তমানে প্রেসিডেন্ট বা যাই বলি, চেয়ারম্যান যাই বলি। তো সেইখানে সরকার যেটা বুঝতেছে, আর বিএনপিও যেটা চাইতেছে, কারণ বিএনপিকে কিন্তু আমরা ওইভাবে হাদির বিচার চাইতে দেখি নাই। বিএনপিও চাইতেছে যে এখন আর হাদির ইস্যুটায় যেন আমাদের নির্বাচনটাকে ড্রেন না করে দেয়, নির্বাচনটাকে যেন তলায় না দেয়। সো বিএনপিও আল্লাহ আল্লাহ করতেছে, সরকারও আল্লাহ আল্লাহ করতেছে যে হ্যান্ড ওভার ক্ষমতাটা করে দিতে পারলে আমরা উভয় পক্ষ বেঁচে যাই। আর বিএনপি যেটা করবে, আমাদেরকে বুঝতে হবে যে শাহবাগ এলাকাটা কার। যদি কোনোভাবে এই সরকার 1-1.5 মাস খিচখায়া থাকতে পারে, খিচখায়া থাইকা যদি বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে দিতে পারে, তাইলে আর ইউনূস সাহেবের সমস্যা নেই। ওনারা যারা বর্তমানে 15-20 জন আছেন, সবাই আমেরিকা চলে যাবেন। অলরেডি অনেকেরই, যে তাওহিদুর রহমান, খলিলুর রহমান, এদের ফ্যামিলি আমেরিকাতে, এরা আমেরিকায় চলে যাবে নির্বাচনের দিন। এরা আমেরিকায় চলে যাবে, বা 2-1 দিন আগে পরে, কারণ এদের নির্বাচনের দিন তো আর এদের থাকতে হয় না। হয়তো বা ইউনূস সাহেব থাকতে পারে, বাকিরা চলে যেতে পারে। নির্বাচন তো করবে হচ্ছে নির্বাচন কমিশন এবং আর্মি। সো ফলে সরকারের এবং বিএনপির স্বার্থ হচ্ছে মানে এই বিচারটা না হওয়া, এবং এই বিচার করতে যাওয়া থলের বিড়াল বের হয়ে যাওয়া, এবং ইবলিসের যে চেইন অফ কমান্ড, যেটা তাসের ঘর, অর্থাৎ এই যে খুনি, সে হচ্ছে শুধু হত্যাটা করছে, কিন্তু এটার পেছনে সরকারের গোয়েন্দা বাহিনী জড়িত, আর্মি জড়িত, পুলিশ জড়িত, সবাই জড়িত। ফলে এইটাকে বিচার করতে গেলে আবার নির্বাচন হাত ছাড়া হয়ে যায় কিনা, এই টেনশন কিন্তু উভয়েরই আছে। ফলে এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হইল, এই এলাকা হচ্ছে আমাদের চান্দা আব্বাস ভাইয়ের, তারেক রহমানের একদম ডান পাশে বা বাম পাশে দুইজনকে দেখলাম, মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস। আমাদের একটা কথা সমাজে প্রচলিত আছে যে আপনি একটা লোককে ভালো বলবেন না খারাপ বলবেন, এটার প্রমাণ হইল
যে ওই লোকটা কাদের সাথে চলে। তো চান্দা আব্বাস একজন বিখ্যাত চান্দাবাজ, এবং হাদি এই কথাটাই বলছিল যে আমার শাহবাগ এলাকায় আমি আমি একজন রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার কাছে দায়বদ্ধ যে যার রিক্সায় উঠলে সে আমার ভাড়াটা নিতে চায় না, ভাড়া দিতে চাইলে চোখের পানি ছেড়ে দেয়। তো এই মানুষগুলোর থেকে যদি কেউ চাঁদাবাজি করে, আমি যদি চাঁদাবাজি ঠেকাইতে নাও পারি, আমি সংসদে কিন্তু কার নামে চাঁদাবাজি হয় সেটা বলে দিব। তো এখন এই যে শাহবাগ এলাকা, এই এলাকা হচ্ছে মির্জা আব্বাসের। তো নির্বাচন যদি একবার হয়ে যায় তাহলে এই যে ইনকিলাব মঞ্চ সহ যারা শাহবাগে মানে যখন তখন বসে পড়েন, তাদেরকে কি লাঠি দিয়ে হটানো হবে নাকি অস্ত্রের মুখে হটানো হবে, এটা বিএনপির ক্যাডারদের দায়িত্ব, বা এটা হচ্ছে মির্জা আব্বাসের ক্যাডার বাহিনীর দায়িত্ব। সো এইখানে বিষয়টা মূলত এই জায়গায় দাঁড়াইছে যে নির্বাচনের আগ পর্যন্ত এদেরকে ঠেকায় রাখা হচ্ছে ইউনূস সরকারের দায়িত্ব, আর নির্বাচনের পরে এটা দেশনেতা তারেক রহমানের অধীনে এটাকে সিস্টেম করা হবে। বা তারেক রহমানের খুন তো আর তারেক রহমানের করতে হবে না। হাসিনার আমলে কি হাসিনা খুন করছে নাকি? হাসিনা সাঙ্গপাঙ্গরম মানুষকে খুন করছে, বাংলাদেশের রাজনীতিতে যেটা হয় আর কি। তো এখন মূলত বিষয়টা এদিকে যাচ্ছে। আমি আগেই বলছিলাম, আমি হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই বলছিলাম যে এখন একটা দেশে জোয়ার আসবে। এই জোয়ারে আমরা ইন্টারিমকে সাইজ করতে হবে, যে ইন্টারিম আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা একটা রাষ্ট্র হয়ে উঠতে ব্যর্থ হয়েছে ইন্টারিমের কারণে, বা আমাদের স্বপ্নকে যারা গলা টিপে হত্যা করছে ইন্টারিম, তাদেরকে আমি ভাঙতে বলছিলাম। হাদিও এই কথাটা বলছিল যে ইউনূস সাহেবকে, যে ইউনূস সাহেব আপনি ইন্টারিম ভেঙে দেন, ভেঙে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার করেন বা জাতীয় সরকার করেন, সেটার অধীনে নির্বাচন করেন। তো যাই হোক, বাংলাদেশের মানুষ তো আবার এইসব মানে ঠান্ডা কথাবার্তা ভালো লাগে না। মেজর হাফিজ বিএনপির একজন সিনিয়র নেতা, উনি জিয়াউর রহমানের সাথে সেই আর্মি আমল থেকে, ওনার চাকরি জীবন থেকেই উনি হচ্ছে যে জিয়াউর রহমানের সাথে ছিলেন। উনি একটা বই লেখছেন, মেজর হাফিজের মুক্তিযুদ্ধের বই। সেখানে উনি একটা কথা লেখছেন, 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়, তখন তো বাংলাদেশ পাকিস্তানের মধ্যে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এক নেতা উনি কঠিন ভাষণ দিলেন। তো ওনার ভাষণে সবাই উজ্জীবিত হয়ে গেল, দলমত নির্বিশেষে। কিন্তু ওনাকে বলা হইল যে ভাই আপনি একটু রক্ত দেন তো। যিনি ভাষণ দিচ্ছেন তাকে বলল যে ভাই রক্ত দিতে হবে, কেউ একজন আহত হয়েছে বা এরকম কিছু। তো উনি বলতেছে যে ভাই আমার শরীরে তো রক্ত নাই। তো তারা বলবো যে ভাই আপনি যেভাবে ভাষণ দিয়ে বললেন জীবন দিয়ে দিবেন, এখন রক্ত দিতে পারতেছেন না। সামরিক একটা কথা আছে, ঘাম ঝরাও রক্ত বাঁচবে, রক্ত দাও জীবন বাঁচবে। তো তারে বলা হয়েছে, আমি এটা আমার আব্বা থেকে শুনছিলাম রহমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ, যে তারে বলা হইল যে রক্ত দাও। সে বলল যে না রক্ত নাই। তাহলে বললো যে তাহলে ভাষণ যে দিলেন, বললো যে ভাই এটা রাজনীতিতে ভাষণ দিতে হয়। তা আমাদের বাংলাদেশে আপনি যদি নেতা হইতে চান, আপনাকে ভারত বিরোধী স্লোগান দিতে হবে, কিন্তু দেশের যে সিচুয়েশন সেটাকে কীভাবে আপনি কন্ট্রোল করবেন সেই ব্যাপারে যদি কোনো সলা পরামর্শ দেন, এটা অ্যাকসেপ্ট হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন না, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম একমাত্র ধর্ম, এটা ছাড়া যদি কোনো ধর্ম কেউ প্র্যাকটিস করে এটা এখন গ্রহণ করা হবে না। তো আমাদের বাংলাদেশকে ভাই বা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে কেউ যদি কোনো ঠান্ডা বক্তব্য দেয় বা ঠান্ডা পরামর্শ দেয়, এটা আসলে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। তারা যুগে যুগে নেতাদের ভাষণের দ্বারা তারা কিন্তু প্রতারিত হয়েছেন। কিন্তু জিয়াউর রহমান কিন্তু অতটা ভাষণ জানতেন না, কিন্তু দেশের জন্য তিনি কাজ করে গেছেন। শেখ মুজিব ভাষণ জানতেন, কিন্তু তিনি বিশ্বাসঘাতকতা করছেন। তো এখন ইয়াং যারা নেতা আছে, হাসানাত আছে, তারপরে সার্জিস আছে, এরা ভালো ভাষণ দিতে পারে, এই জন্য এরা জনপ্রিয়। কিন্তু এই আন্দোলনটাকে কিভাবে হচ্ছে যে জায়গা মতো নিয়ে যেতে হবে, আমি যে ফর্মুলা দিছি, আমি বলছিলাম যে উপদেষ্টা পরিষদের পদত্যাগের দাবি করতে স্পেসিফাই করে আসিফ নজরুল সহ এরা হচ্ছে মাকড়সার জালের মতো ফেসিবাদটাকে কোনো রকম সাপোর্ট দিয়ে যাচ্ছে। মাকড়সার জাল কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত একটা সূরা আছে। মাকড়সার জাল হচ্ছে সবচেয়ে দুর্বল ঘর, সবচেয়ে দুর্বল জাল, সবচেয়ে দুর্বল মানে সার্ভাইভাল সিচুয়েশন, মানে যেটাতে করে মাকড়সা কোনো রকম আটকে থাকে। তো ইন্টারিমের হাত ধরে, আসিফ নজরুলের হাত ধরে হাসিনার পালিত গোয়েন্দা আর্মি এরা কোনো রকম টিকে আছে, ঠিক আছে, একটা ফিউজের মতো করে এরা টিকে আছে। তো এদেরকে ঝাড়ু দিয়ে সরায় দিলেই কিন্তু সমস্ত কলাকৌশল, সমস্ত গণহত্যা এগুলি ত্রাসের ঘরের মতো বের হয়ে আসতো। কিন্তু সেটা আমরা করি নাই এবং আমরা করবও না।
তো এইটাই কথা। আমি এখন যেটা মানে আমার যেটা অ্যাজাম্পশন, আমি যেটা কল্পনা করতেছি, হয়তো বা 2 মাস পরে দেখা যাবে যে কিছুই হয় নাই, হাদির বিচার আমরা কোনোভাবেই পাইলাম না, অ্যান্ড ক্ষমতার হাত বদল হয়ে যাবে, আবার চাঁদাবাজি সব কিছু ঠিকঠাক মতো হবে। তো এখন আসলে কিছু বলার নাই, কিন্তু আমি এক কথা বারবার এই জন্যই বলি যে হাদির প্রতি আমাদের কী দায়বদ্ধতা ছিল। হাদিকে তো আমরা বাঁচাইতেই পারলাম না, তাকে নিরাপত্তা দিতেই পারলাম না, তার বিচারটাও চাইতে পারলাম না, তাহলে চিন্তা করেন আমরা কোন পর্যায়ে রথ হবো। তো আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন এবং আপনি যদি শাহবাগে গিয়ে থাকেন, তো শাহবাগের যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, ইনকিলাব মঞ্চের, আমার কাছে মনে হয় যে তারা আন্দোলনে অপরিপক্ক। এই আন্দোলনের সাথে আমাদের যারা সিনিয়র আছেন, ব্যারিস্টার ফুয়াদ ভাই আছেন, হাসানাত আবদুল্লাহ আছে, তাদেরকে একাট্টা করা, বা এই আন্দোলনকারীদের উচিত হইল যারা গণ অভ্যুত্থানের শক্তি, তাদের সাথে কোলাবোরেশন করা, তাদের থেকে পরামর্শ নিয়ে বিষয়গুলো বলা। এই যে জাবের, এই ছেলেটার বয়স কম, এই ছেলেটা যদি জানাজার সময় যে তাকে বক্তব্য দেওয়া হয়েছে, এটাও প্রি প্ল্যান্ড, বা জানাজার সময় সবাইকে বক্তব্য দিতে দেওয়া হবে না, তাকে সে যদি এই কথাটা বলতো যে আমি এই 5 জনের পদত্যাগ চাই, আসিফ নজরুল, হচ্ছে যে জাহাঙ্গীর কবির, মোস্তফা সরোয়ার ফারুকী, তাওহিদ, তারপরে হচ্ছে যে অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা কোনো ষড়যন্ত্রকারী না, বাট শি ইজ অযোগ্য। সো এদের পদত্যাগ করে, এবং এইটার বইলেও যদি দিত যে আমি এর বিপরীতে আরও 5 জনকে চাই, আমি মাহমুদুর রহমানকে চাই, আমি কর্নেল হাসিনুরকে চাই, তারপরে হচ্ছে যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্মি অফিসারদের থেকে, তাদেরকে চাই, তাহলে একটা ব্যালেন্সড হইতো, তখন জনগণও সাপোর্ট করতো, এবং এই কথা বলে দেওয়া যেত যে আমরা এখন লাশ দাফন করব না যতক্ষণ পর্যন্ত এই 5 জনের পদত্যাগপত্র জারি না হবে এবং নতুন 5 জনের নিয়োগ ইস্যু না হবে, আমরা এই ময়দান ছাড়ছি না, অ্যান্ড আমরা জানাজাকেও দাফন করছি না। তো এটা হইলে 1 ঘন্টার মধ্যে সব কিছু সিনারিও চেঞ্জ হয়ে যেত, এবং নতুন নিয়োগপ্রাপ্তরা কিন্তু মূল ঘটনাটা বের করে আনতো, তারা 3 বাহিনীর, এবং এই 5 জনকে সুপ্রিম পাওয়ার দেওয়া হইতো যে তারা সেনাবাহিনীতে হস্তক্ষেপ করতে পারবে। যদিও এটা অফিসিয়ালি প্রধান উপদেষ্টার অধীনে, বাট তারা কিন্তু জানে যে কারা কারা কালপ্রিট, তাদেরকে বাছাই করে করে যদি তারা অপসারণ করতো, এবং দেশের জনগণ কিন্তু তাদের সাথে থাকতো, এবং এই সুযোগটা কিন্তু এখনও আছে। এগেইন অপরচুনিটি ইজ দেয়ার। সো এটা ছাড়া আমি অস্পষ্ট আন্দোলন করব, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, দিল্লি না ঢাকা, এগুলি বইলে আসলে পপুলারিটি পাওয়া যায়, এগুলি বইলে মানুষের কাছে হিরো হওয়া যায়, কিন্তু আদতে হিরো হওয়া যায় না। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।